চলুন চলে যাই সরাসরি আফরান ভাইয়ের কাছে। ঘটনাটি মাছ ধরা কেন্দ্রিক। ঘটনাটি আমার কাছে খুবই অন্যরকম লেগেছে। এমন ঘটনা সচরাচর আসলে পাওয়া যায় না। আশা করি ঘটনাটি আপনাদেরও ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি ঘটনায়। প্রিয় লিসেনার্স, ঘটনাটির সময় অনেক আগে, 1950 সালের দিকে। আশিক ভাইয়ের দাদা, তার নাম ছিল সরফরাজ, এবং তার ছোট ভাইয়ের নাম ছিল শাহনেওয়াজ। সরফরাজ এবং শাহনেওয়াজ দুইজন একত্রে রাত্রে তাদের বাড়ির পাশে বয়ে যাওয়া একটি ছোট্ট নদীতে মাঝে মধ্যেই মাছ ধরতে যেতেন। এটা শখের বশে মাছ ধরতেন, রাত জেগে মাছ ধরতেন। সকালবেলা সেই মাছ পরিবারের জন্য কিছু রাখতেন, আর যদি এক্সট্রা থাকতো তাহলে সেটা বিক্রি করে দিতেন। তো একদিন সরফরাজ, মানে যিনি আশিক ভাইয়ের দাদা, উনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন, কিন্তু ওই দিন মাছ ধরতে যাওয়ার কথা ছিল দুই ভাইয়ের একসাথে। শাহনেওয়াজ এসে বড় ভাইকে যখন বলে, তখন বড় ভাই নিজের অসুস্থতার কথা জানান এবং তাকে সরফরাজকে বলেন যেন সরফরাজ আজকে মাছ ধরতে না যায়। ওই দিন ছিল আবার পূর্ণিমা। পূর্ণিমাতে নদীতে নাকি ভালো মাছ পাওয়া যায়। তো সরফরাজ কিছুতেই থেকে যেতে রাজি হলেন না। বললেন যে ঠিক আছে, তুমি বাসায় থাকো, আমি একাই মাছ ধরতে যাব। কিন্তু শাহনেওয়াজ উনি বলছেন, মানে সরফরাজকে যখন এটা বললেন শাহনেওয়াজ, তখন সরফরাজ, যিনি আশিক ভাইয়ের দাদা, তিনি বললেন না, তুমি একা যাইবা, কোনো সমস্যা যদি হয়। তখন সরফরাজের এই কথা শুনে শাহনেওয়াজ বললেন যে না, আমি দোয়া কালাম জানি, আমার তেমন কোনো সমস্যা হবে না। তো ঠিক আছে, শাহনেওয়াজ উনি মাছ ধরতে চলে গেলেন। নদীটার কথা একটু বলে রাখি। নদীটা ছোট্ট নদী, এপাশ থেকে ওপাশ নৌকা চালিয়ে যেতে সর্বোচ্চ 10 মিনিট সময় লাগে, এবং চাঁদের আলোতেও এপার থেকে ওপার স্পষ্ট দেখা যায়। অনেকেই নদীতে মাছ ধরতে আসেন রাতের বেলা, একটু দূরে দূরে তারা জাল পাতেন। তো সেই দিনও যেহেতু পূর্ণিমা ছিল, বেশ অনেকেই মাছ ধরতে এসেছেন। বেশ দূরে দূরে নৌকাগুলো আছে, নৌকাতে আলো জ্বলছিল। ভাই উনি তো সাথে নাই যেহেতু, এজন্য শাহনেওয়াজ ওই সময়ে ভয় পেয়ে যান যে কি ব্যাপার, কোথায় আসলাম। তখন দ্রুত উনি আয়াতুল কুরসি পড়ে শরীরে ফু দেন এবং নৌকাতে ফু দিয়ে নৌকা বন্ধ করে ফেলেন। শাহনেওয়াজ যখনই নৌকাটা বন্ধ করে ফেলেছে, গম্ভীর শব্দে একটি কণ্ঠস্বর তার কানে ভেসে আসে যে কি রে, মাছ কি তোরা একাই খাবি, আমাদেরকে কিছুই দিবি না? শাহনেওয়াজ ভাবে কি ব্যাপার, কথা বলে উঠল কে? নিশ্চয়ই অনেকক্ষণ ধরে মাছ টাছ ধরেছে, সে কানে ভুল শুনছে। আর আশেপাশে যে অথই পানি দেখছে, এটাও মনে হয় ভুল। সে ওই নদীতেই আছে, যেহেতু সে নৌকা চালাই নাই, বইটা তেমন ভাবে সে বায় নাই, সুতরাং এত দূরে সে কিভাবে আসবে? এত দূরে আসার তো কোনো সম্ভাবনাই নাই। সুতরাং এই সবগুলো তার চোখের ভ্রম হচ্ছে এবং কানে সে ভুল শুনছে। এরপর আবারও একই কণ্ঠস্বর ভেসে ওঠে এবং শাহনেওয়াজ শুনতে থাকেন, কি রে, মাছ কি তোরা একাই খাবি, আমাদেরকে দিবি না? তখন শাহনেওয়াজ সত্যি সত্যি ভয় পেয়ে যান। তিনি সমস্ত শক্তি দিয়ে নৌকা চালিয়ে যে কোনো একটা জায়গায় যাওয়ার চেষ্টা করতে থাকেন, কিন্তু তিনি জানেন না তিনি কোথায় যাবেন, কারণ চতুর্দিকে শুধু পানি আর পানি, কুল কিনারা দেখা যাচ্ছে না। উনি নৌকা বেয়ে কোথায় যাবেন? তারপরও উনি চেষ্টা করতে থাকেন যে কোনো একদিকে যাওয়ার জন্য, কিন্তু অদ্ভুত ব্যাপার, নৌকা 1 ইঞ্চিও সেখান থেকে আগাতে পারে না তারা। শাহনেওয়াজ যখন আপ্রাণ চেষ্টা করছে, তখন হঠাৎ শাহনেওয়াজ দেখতে পায় নৌকার চতুর্দিকে বেশ কিছু মানুষের মতো মাথা, কিন্তু সেই মাথাগুলো আকারে বেশ বড়, সেগুলো নৌকার চতুর্দিকে ভেসে ওঠে। একজন কথা বলছে শাহনেওয়াজের সাথে, বলছে, নৌকাটা তো তুই বন্ধ করে দিলি, আমাদেরকে মাছ দে, আমরাও মাছ খাই, তোর ভালো হবে। তখন শাহনেওয়াজ বলছে, না, আমি এত কষ্ট করে মাছ ধরি, তোমাকে কেন মাছ দিব? ওদের সাথে তর্কাতর্কি শুরু করে দিয়েছে। শাহনেওয়াজ দেখে যে
নৌকার চতুর্দিকে 12টি মাথা, তার মানে 12টা জিনের একটি দল সেখানে আছে। তখন জিনদের যে সর্দার সে শাহনেওয়াজকে বলে, তুই তো আজকে মারা যাবি, তোকে আমরা ছাড়বো না। তখন শাহনেওয়াজ বলে যে, ওরে আহম্মক, তুই কি ভুলে গেছিস একটু পরেই ফজরের আজান হবে, তখন তুই তো আমার কিছুই করতে পারবি না, তুই তো এখান থেকে চলে যেতে বাধ্য। তখন ওই জিনের সর্দার রাগ করে বলে ওঠে যে, ফজরের আজান হলেও তোকে এমন ভাবে অদৃশ্য করে এখানে রেখে দেব যে এখান দিয়ে যত লোকই যাক না কেন কেউ তোকে দেখতে পাবে না, কিন্তু তুই সবাইকে দেখতে পাবি। তখন শাহনেওয়াজ আরো ভয় পায় যে আসলেই তো এদের সাথে ঝামেলা করে পারা যাবে না। তখন শাহনেওয়াজের মাথায় একটি বুদ্ধি খেলে যায়। শাহনেওয়াজের বাবার কাছ থেকে শেখা একটি দোয়া পড়ে তার মাথায় থাকা পাগড়িতে একটি গিট দিয়ে এই 12 জনের মধ্যে একটি জিনকে সে আটকে ফেলে। ওদিকে জিনের সর্দার তার সাথে তো হম্বি তম্বি করছে যে তোকে তো মেরে ফেলবো। তখন শাহনেওয়াজ বলে, তুই তোর দলের সদস্যদের একটু গুনে দেখতো তোরা কয়জন। তখন সর্দার বলে 12 জন। বলে আবার গুন। তো সর্দার গুনে দেখে একজন কম। তখন শাহনেওয়াজ বলে, এই একজনকে আমি আটকে ফেলেছি, আমাকে ভালোই ভালোই বাড়িতে পৌঁছে দে, মানে বাড়ির পাশে কাছে যে ঘাট আছে সেখানে পৌঁছে দে, না হলে একে আমি ছাড়বো না। তখন জিনদের সর্দার বলে যে, না, তুই ওকে ছেড়ে দে। তখন শাহনেওয়াজ শর্ত দেয় যে যদি সে সহি সালামতে পৌঁছে দেয় তাকে তার বাড়ির কাছে ঘাটে, তাহলে ওই জিনকে সে ছেড়ে দেবে। তখন সর্দার বলে, ঠিক আছে, যেহেতু তুই প্রতিশ্রুতি দিলি আমাদেরকে যে ওকে ছেড়ে দিবি, তাহলে আমরাও আমাদের প্রতিশ্রুতি রাখবো, তোকে তোর বাড়ির ঘাটে পৌঁছে দিচ্ছি, কিন্তু কথার যেন কোনো হেরফের না হয়, আমাদের দলের এই সদস্যকে তোকে ছেড়ে দিতে হবে। তখন শাহনেওয়াজ কথা দেন যে হ্যাঁ, আমি ঘাটে পৌঁছানোর পর একে ছেড়ে দেব। তখন ওই জিনের সর্দার শাহনেওয়াজকে বলে যে তুই চোখ বন্ধ কর। চোখ বন্ধ করার পরে শুধু একটু শো শো শব্দ শাহনেওয়াজের কানে এসেছিল। কয়েক মুহূর্ত পরেই শাহনেওয়াজকে ওই জিনের সর্দার বলে, এবার চোখ খোল। শাহনেওয়াজ চোখ খুলে দেখে যে সে তার বাড়ির কাছে যে ঘাটটা, নদীর ঘাট, সেখানে নৌকা সহ সে চলে এসেছে। ফজরের আজান দেবে দেবে ভাব। তখন জিনের সর্দার বলে, এবার আমার দলের এই সদস্যকে তুই ছেড়ে দে। ওই সময় শাহনেওয়াজের মাথায় একটি দুষ্টু বুদ্ধি খেলে যায়, যেটি তার জীবনের জন্য কাল হয়ে দাঁড়ায়। সে তখন জিনের সর্দারকে বলে যে না, এই সদস্যকে আমি ছাড়বো না, একে আমি আমার কাছে রেখে দেব, একে দিয়ে আমি কাজ করাবো, আমার যখন মনের ইচ্ছা করবে তখন আমি ছেড়ে দিব। তখন জিনের সর্দার বলে যে তুই তো প্রতিশ্রুতি দিয়েছিলি আমাদেরকে দেখে ছেড়ে দিবি, আমরা তো আমাদের প্রতিশ্রুতি রেখেছি, তোর তো ক্ষতি করি নাই, তাহলে তুই কেন আমার দলের এই সদস্যকে ছাড়বি না? বলে না, আমি ছাড়বো না, আমি আমার প্রতিশ্রুতি রাখলাম না, একে দিয়ে আমি কাজ করাবো। তখন জিনের সর্দার বলে, তুই কিন্তু কাজটি ভালো করলি না, কারণ প্রতিশ্রুতি দিয়ে ভঙ্গ করাটা কিন্তু মোটেই উচিত পায়। আমরা জিন হয়ে তোর সাথে প্রতিশ্রুতি রক্ষা করলাম, আর তুই আশরাফুল মাখলুকাত হয়ে তুই প্রতিশ্রুতি ভঙ্গ করলি। তখন শাহনেওয়াজ বলে যে হ্যাঁ, ভঙ্গ করলাম, একে দিয়ে আমি কাজ করাবো। আসলে শাহনেওয়াজের মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলে গিয়েছিল। সে চিন্তা করেছিল যেহেতু একে আটকে ফেলেছি, একে দিয়ে আমি কাজ করাবো, এমন একটি প্ল্যান তার মাথায় কাজ করে। কিন্তু আসলে তার এই প্ল্যানটা মোটেও ভালো ছিল না। যাই হোক, শাহনেওয়াজ বাড়িতে চলে আসেন। চলে আসার পর শাহনেওয়াজ চিন্তা করে যে বড় ভাইকে বিষয়টা বলবো, তিনি কি মনে করবেন। তখন বড় ভাইকে উনি কিছু বলেন না, বরং বড় ভাইকে গিয়ে, মানে বড় ভাই যিনি সরফরাজ, যিনি আশিক ভাই দাদা, তাকে গিয়ে বলেন যে বড় ভাই, তোমার কষ্ট করে রাতের বেলা মাছ ধরতে যাওয়ার দরকার নাই, আমি একাই মাছ ধরবো, কোনো সমস্যা নেই, তুমি বাসায় থাকো। তো বড় ভাই বলে যে কি ব্যাপার, আমরা একসাথে মাছ ধরতাম, তুমি আবার কেন
একা একা মাছ ধরতে চাচ্ছ। তখন বলে যে না, আমি একাই মাছ ধরবো, তুমি দেখবা যে অনেক মাছ পাচ্ছি আমি। তো বড় ভাই আসলে শুরুর দিকে কিছু বুঝতে পারে নাই। উনি বলে যে ঠিক আছে, তুমি যদি একা মাছ ধরো আমার কোনো সমস্যা নেই। এখন প্রতিদিন শাহনেওয়াজ যে কাজটি করেন সেটা হচ্ছে ওনার মাথার ওই পাগড়িটা উনি সাথে নিয়ে যান। বিশেষ ওই পাগড়িটা যেটাতে একটি গিট দিয়ে, দোয়া পরে একটি গিট দিয়ে একটি জিনকে উনি আটকে ফেলেছিলেন। উনি যখনই নৌকা নিয়ে মাছ ধরতে যেতেন তখনই ওই 12টা জিনের যেই দলটা ছিল তার মধ্যে একটা তো বন্দী ছিল, আর ওই যে সর্দার সহ আরো 10 জন, মোট 11 জন, তারা ওই নৌকার কাছে এসে হাজির হতো। এসে বলতো যে শাহনেওয়াজ, আমাদের দলের এই সদস্যকে ছেড়ে দে। তখন শাহনেওয়াজ বলতো যে ঠিক আছে, তাহলে আমাকে মাছ ধরে দে, তাহলে বিবেচনা করব। তখন কি করত যে ওই জিনেরা তাদেরকে শাহনেওয়াজকে মাছ ধরে দিত। এত পরিমাণে দিত না যাতে করে মানুষের মনে সন্দেহ হতে পারে, মোটামুটি ভালো মাছ ধরে দিত। এখন শাহনেওয়াজের বড় ভাই সরফরাজ উনি দেখে কি ব্যাপার, শাহনেওয়াজ তো ভালোই মাছ ধরতে পারে একা একা গিয়ে, তা আমি আর না যাই। এদিকে শাহনেওয়াজও বড় ভাইকে বলে যে ভাই তোমার যাওয়ার দরকার নেই। তো এই জন্য আসলে সরফরাজ, যিনি আশিক ভাইয়ের দাদা, উনি শাহনেওয়াজের সাথে ওইভাবে মাছ ধরতে যাওয়ার আর ইচ্ছা পোষণ করে নাই। কিন্তু কেন যেন সরফরাজের মনে একটি সন্দেহ জাগে যে কি ব্যাপার, আসলে কি ঘটছে, শাহনেওয়াজ এত মাছ কিভাবে পায়। কিন্তু আসলে শাহনেওয়াজ যে জিনদেরকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে এটি তিনি বুঝতে পারেন নাই। একদিন সরফরাজ শাহনেওয়াজকে খুব ভালো করে ধরে যে কি ব্যাপার, সত্যি করে বলতো আসলে ঘটনা কি, আমি মাছ ধরতে যাওয়ার কথা বললেই আমাকে সাথে নিস না, অথচ ভালোই মাছ পাচ্ছিস, ঘটনা কি। তখন শাহনেওয়াজ সব ঘটনা খুলে বলে। খুলে বলার সাথে সাথে সরফরাজ খুবই ভয় পান, বলে তুই কাজটা মোটেও ভালো করিস নাই, কারণ প্রতিশ্রুতি দিয়ে ভঙ্গ করা এটা কিন্তু উচিত হয় নাই। আর সবচেয়ে বড় কথা, একটা জিনকে অন্যায়ভাবে বন্দী করে রাখা হয়েছে, তারা তো তোকে পৌঁছে দিয়েছিল, তারপরে উচিত ছিল তাকে ছেড়ে দেয়া। এখন তো এরা যে কোনো ভাবে তোর উপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে, এখন কি হবে, তো তুই এই জিনটাকে ছেড়ে দে। তখন শাহনেওয়াজ বড় ভাইকে প্রতিশ্রুতি দেয় যে সেই জিনটাকে সে ছেড়ে দেবে। কিন্তু আসলে এই প্রতিদিন এত মাছ পাওয়ার একটা নেশা আর জিনদেরকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার একটা অভ্যাস, এইভাবে টানা কয়েক মাস হওয়ার কারণে ওনার মধ্যে এক ধরনের একটা অলসতা এবং এক ধরনের অদ্ভুত মজা উনি পেয়ে গিয়েছিলেন। উনি তাদেরকে দিয়ে কাজ করিয়ে মজা পেতেন। একদিন উনি মাছ ধরতে গেছে, সেই দিনটিও কোনো কারণে পূর্ণিমার দিন পড়ে গেছে। মাছ ধরতে যাওয়ার পর তখন দেখে হঠাৎ করে যে 11টি মাথা আবার ভেসে উঠেছে। জিনদের সর্দার বলে, কি শাহনেওয়াজ, কেমন আছিস? শাহনেওয়াজ সে স্বাভাবিকভাবেই চিন্তা করে যে জিনরা তো আমার কাছে একটু দায় টাকা আছে, তো এত ভদ্রভাবে উত্তর দেওয়ার খুব দরকার নাই। তো সে খুব তুচ্ছ তাচ্ছিল্য ভাবে জবাব দেয়। তখন জিনের সর্দার বলে, শাহনেওয়াজ তোর পাগড়িটা কোথায়, যে পাগড়িটা প্রতিদিন পরে আসতি? তো শাহনেওয়াজ বলে, কেন, মাথায় তো আছে। তাই বলে শাহনেওয়াজ যখনই মাথায় হাত দিয়েছে তখনই শাহনেওয়াজের সমস্ত শরীর ভয়ে কেঁপে ওঠে। শাহনেওয়াজ দেখে ওই দিন ভুল করে সে বাসায় থাকা অন্য একটি পাগড়ি পরে চলে এসেছে, এবং যে পাগড়িতে গিট দিয়ে জিনটাকে আটকে রেখেছিল এই পাগড়িটি সে আর ওই দিন নিয়ে আসে নাই, যেটা প্রতিদিন মাছ ধরার সময় সে নিয়ে যেত। শাহনেওয়াজ প্রচন্ড ভয় পায়, এবং এতটা ভয় পায় যে সে আয়াতুল কুরসি বা অন্যান্য দোয়া কোনোটাই ভয়ে পড়তে পারছিল না, সে ভয় সবকিছু ভুলে গেছে। তখন জিন বলেছিল যে এতদিন আমাদের সাথে প্রতারণা করে অনেক কাজ তো করিয়ে নিলি, এই কাজগুলো যে অন্যায় এটা তুই কি মানিস? তখন শাহনেওয়াজ বলে যে হ্যাঁ, কাজটা আমার উচিত হয় নাই। তখন বলে যে তোকে আমরা এমন ভাবে মারবো
যে তোর গ্রামের সবার জন্য তুই একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবি। এই ঘটনা বলার পর লিসেনার্স, আশিক ভাই যিনি এই গল্পটি সাগরজন ভাইয়ের কাছে বলেছিলেন, তিনি বেশ কান্নাকাটি করেন, কারণ এটা খুবই একটা প্যাথেটিক বিষয়। এখন বলতে পারেন যে যেহেতু শাহনেওয়াজ মারা গেলেন, ঘটনাটি আসলে কে পরবর্তী ঘটনাটা আমাদের কাছে এনে দিল, এটি বলছি প্রিয় লিসেনার্স। আসলে পরের দিন তার যে বড় ভাই সরফরাজ, উনি দেখেন যে শাহনেওয়াজ বাড়িতে ফেরে নাই। উনি চিন্তায় পড়ে যান, কারণ উনি তো জানতেন যে এরকম একটা দুর্ঘটনা ঘটতে পারে। শাহনেওয়াজ যদি প্রতিশ্রুতি যেহেতু রক্ষা করে নাই জিনদের সাথে, তো উনি সকালবেলায় অন্যান্য যারা মাঝি মাল্লা যারা আছে, যারা মাছ ধরতে গিয়েছিল জেলে, তাদের সাথে কথা বলা শুরু করে। তারা বলে, হ্যাঁ সরফরাজ তো রাত্রেবেলা গিয়েছিল, কিন্তু তারপরে আমরা তাকে দেখি নাই। তখন গ্রামের সবাইকে এই ঘটনাটি খুলে বলে, মানে শাহনেওয়াজের কথা আর কি সরফরাজ খুলে বলার পর সবাই মিলে শাহনেওয়াজকে খুঁজতে থাকে। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিনের দিন একটি বিষয় সবাই লক্ষ্য করে। 4 দিনের মাথায় দেখা যায় নৌকার নৌকার তো 2টা মাথা থাকে, দুপাশে চোখা থাকে, তো একটা মাথা নদীর তলদেশ থেকে ভেসে উঠেছে আর আরেকটা মাথা নিচের দিকে। সবাই সেই নৌকার কাছে যায় এবং যখন সরফরাজকেও ডাকা হয়, আশিক ভাইয়ের দাদাকে, তখন বুঝতে পারেন এটি হচ্ছে তাদের সেই নৌকা, যেই নৌকায় শাহনেওয়াজ মাছ ধরতে বের হয়েছিল। কিন্তু আরো অদ্ভুত ব্যাপার কি, যে নৌকার যেই দৈর্ঘ্য এবং নদীর যেই গভীরতা, নদীর গভীরতা কিন্তু আরো বেশি। নৌকাটা যদি খাড়া করে ডুবিয়ে দেয়া যায়, তারপরেও নদীর তলদেশে পৌঁছাবে না। কিন্তু কিভাবে এই নৌকাটা খাড়াভাবে পানির মধ্যে ভেসে উঠেছে। সবাই নৌকাটা নাড়ানোর চেষ্টা করে, কিন্তু প্রত্যেকেই ফিল করে এই নৌকাটি শক্ত হয়ে আছে, মনে হচ্ছে নৌকার অপর মাথা মাটির মধ্যে গেড়ে দেয়া। কিন্তু নৌকা তো এত বড় নয়, আর এখানে গভীরতাও বেশি। যাই হোক, সবাই মিলে নৌকাটি টেনে ওঠানোর চেষ্টা করে সকলেই ব্যর্থ হয়। তখন চিন্তা করে সরফরাজ যিনি দাদা, উনি চিন্তা করে যে শাহনেওয়াজের দেহটা কোথায় গেল। তখন অন্যান্য যারা জেলেরা আছে সবাই মিলে এবং সরফরাজ উনি নিজেও ডুব দিয়ে খোঁজার চেষ্টা করে শাহনেওয়াজের দেহটা কোথায়। সবাই দেখে নৌকার একদম নিচের দিকে শাহনেওয়াজের মাথাটা নদীর তলদেশে মাটির মধ্যে ঢুকে আছে এবং দেহটাও উপরের দিকে। কিন্তু অদ্ভুত ব্যাপার সেটা হচ্ছে নৌকাটা এত বড় কেন, কিভাবে হলো? কারণ গভীরতা তো অনেক বেশি। যাই হোক, এই প্রশ্নের উত্তর কখনোই পাওয়া যায় নাই। সবাই অনেক চেষ্টা করেছে শাহনেওয়াজের দেহটা তোলার জন্য, কিন্তু বডিটা তুলতে পারলেও মাথাটা তুলতে পারেনি। কারণ হচ্ছে মাথাটা মাটির মধ্যে ছিল আর বডিটা উপরের দিকে ছিল। যখন টানা হেঁচড়া করে তখন তার বডিটাই মাথা থেকে খুলে চলে আসে, বডিটাই উপরে আনতে পারে, কিন্তু মাথাটা তুলতে পারে নাই। তখন সারা গ্রামে শোকের ছায়া পড়ে যায়। শাহনেওয়াজকে মাথা ছাড়াই দাফন করা হয়। আরো অদ্ভুত ব্যাপার, মাসের পর মাস, বছরের পর বছর ওই নৌকা ওই রকমই ছিল। যখন বর্ষাকালে নদীর পানি অনেক বেড়ে যায়, নদীর পানি যেভাবে বাড়ে, নৌকার মাথাটাও সেই তালে তালে ঠিক ততটুকুই ভাসতে থাকে। নদীর পানি যদি 50 হাত বাড়ে, ওই নৌকার মাথাটাও ঠিক উপরে সামান্য একটু অংশ দেখা যায়। তার মানে হচ্ছে যে নৌকাটি নদীর পানি বাড়ার সাথে সাথে সেটা ডোবে না। এটি একটি অদ্ভুত ব্যাপার ছিল। অনেকেই নৌকার যখন বর্ষাকালে অনেক পানি হয়ে গেছে,
অনেকেই চিন্তা করেছে তাহলে তো নৌকাটা মনে হয় মাটির থেকে ছুটে উপর দিকে ভেসে আছে, কিন্তু সেটাকে যখন নাড়ানোর চেষ্টা করছে তখন তারা ফিল করেছে না, এই নৌকাটা এখনো মাটির ভেতরেই প্রথিত আছে। কিন্তু তাহলে বর্ষার পানি বাড়ার পরেও নৌকার মাথা কেন পানির উপরে দেখা যাচ্ছে? এভাবে অনেক দিন এরকমই ছিল। কোনো একটি খরার সময় যখন নদীর পানি অনেক কমে যায়, তখন যত কমে যায় নৌকাটা ততটা আস্তে আস্তে নিচে নামতে থাকে। একসময় নদীর পানি যখন শুকিয়ে গিয়েছিল, সেই সাথে নৌকাটিও তলদেশের সাথে চিরতরে মিলিয়ে যায়। বেশ কয়েকজন গর্ত খুঁড়ে নৌকার অস্তিত্ব খোঁজার চেষ্টা করলেও ওই নৌকার অস্তিত্ব আর কখনো খুঁজে পাওয়া যায় নাই। আর ওই দিন থেকে, যেই দিন থেকে শাহনেওয়াজ তার মৃত্যু হয়েছিল, ওই দিন থেকে সেই পাগড়ি, যে পাগড়িতে একটি জিনকে গিট দিয়ে আটকে রাখা হয়েছিল, ওই পাগড়িটা আর খুঁজে পাওয়া যায় নাই। দুঃখজনক ব্যাপার হচ্ছে যে আশিক ভাইয়ের পরিবারের সাথে এখনো কিছু অদ্ভুত ঘটনা ঘটে চলে। ওই জিনেরা এখনো আশিক ভাইয়ের পরিবারকে ছাড় দেয় নাই। যখন আশিক ভাইয়ের এই যিনি দাদা আর কি, সরফরাজ, তার ছোট ভাই শাহনেওয়াজ মারা গেলেন, পরবর্তীতে একজন হুজুরের মাধ্যম দিয়ে যখন এই জিনদেরকে হাজির করা হয়েছিল, তখন ওই রাত্রে কি ঘটনা ঘটেছিল জিনরাই নিজের মুখে স্বীকার করেছিল। সেখান থেকেই আসলে ওই দিন শাহনেওয়াজের মৃত্যু কিভাবে হয়েছিল সেটি জানা গিয়েছিল। প্রিয় লিসেনার্স, এই ঘটনা থেকে আমরা একটা বিষয় জানতে পারি, সেটা হচ্ছে যে প্রতিশ্রুতি যদি কাউকে, সে হোক মানুষ বা হোক জিন, যদি দেয়া হয় তাহলে অবশ্যই সেটি রক্ষা করাটা দায়িত্ব হয়ে পড়ে। এই প্রতিশ্রুতি রক্ষা না করে শাহনেওয়াজের মনে যে দুষ্টু বুদ্ধি চলে এসেছিল, এটির খেসারত দিতে হয়েছে তার জীবন দিয়ে। লিসেনার্স, আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে।